ওয়েলকাম ব্যাক মাই ডিয়ার ফ্রেন্ডস। আনকাট শাওলি চ্যানেলে তোমাদের সুস্বাগতম। তোমরা জানো ডিসেম্বর মাসে বেশ কিছু কালচারাল অনুষ্ঠান চলে, যার জন্য আমাদের ব্যস্ততা একটু বেশি থাকে। সেরকম আমিও কিছু ইভেন্ট নিয়ে একটু ব্যস্ত আছি, যার জন্য তোমাদের সাথে কিছু কথা বলতে চাইছি, কিন্তু বলে উঠতে পারছি না। কিন্তু আজকে ঠিক করলাম যে না, তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতেই হবে। মনটা একদম ভরে গেছে, যন্ত্রণা বলো, ব্যথা বলো, খারাপ লাগা বলো, সব কিছুতে। জানি হয়তো তোমাদের ভালো লাগে না আমার এরকম মনের যন্ত্রণা বা ব্যথাগুলো শুনতে, কিন্তু কি করি বলো, আনকাট শাওলি চ্যানেলটা আমার কাছে এতটাই আপন যে সেই চ্যানেলে তোমাদের কাছে আমি যদি মনের কথাগুলো তুলে না ধরি, আর বোধহয় আমার কোনো জায়গা নেই। যাই হোক, তোমাদের ভালো লাগুক মন্দ লাগুক যেটাই হোক, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবে। আজকে মন বিশেষ ভালো নেই। কেন খারাপ লাগা আমার, কেন এই ব্যথা, চলো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। আজকে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা তোমাদের সাথে করব। জানি না তোমাদের সেই আলোচনাটা কতটা ভালো লাগবে বা মন্দ লাগবে। অনেকের মনে হতে পারে এটা হয়তো অযথা কতগুলো কথা, আবার অনেকের মনে হতে পারে খুবই র্যাশনাল। আসল কথা, আমার মনে হয় মহিলা হোক বা পুরুষ হোক, র্যাশনাল মানুষের সবসময় মনে হবে যে আমার এই কথাগুলো অত্যন্ত র্যাশনাল এবং যুক্তিসঙ্গত। প্রথমেই যার নাম নেব তার নাম হলো অতুল সুভাষ। এই অতুল সুভাষের নাম এখন ইন্টারনেট খুললেই, ইউটিউব বলো বা ফেসবুক বলো, মানে সোশ্যাল মিডিয়া স্ক্রোল করলেই অতুল সুভাষের নামটা সর্বপ্রথমেই আমাদের সামনে আসছে। অত্যন্ত হৃদয় বিদারক এবং মর্মস্পর্শী এই অতুল সুভাষের চলে যাওয়াটা। তিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন এবং এই আত্মহননের পথ বেছে নেওয়ার আগে একটি ভিডিও তিনি সোশ্যাল মিডিয়াতে দিয়ে গেছেন 1 ঘন্টা 21 মিনিট 46 সেকেন্ডের, এবং সেই ভিডিওটা এখন মোটামুটি ভাইরাল, এবং এখন কেন বেশ কিছুদিন হলো সেটা ভাইরাল, এবং সেই ভিডিওটা থেকে আমরা মোটামুটি তার জীবনের যে করুণ কাহিনী, সেই কাহিনীর বেশ কিছুটা পোর্শন আমরা যেন সচক্ষে দেখতে পাচ্ছি তার বর্ণনার মাধ্যমে। আমরা দেখতে পাচ্ছি যে অতুল সুভাষের জীবনে কি সাংঘাতিক ঘটনা ঘটে গেছিল, যার জন্যই তিনি কতটা ডিপ্রেশনে ছিলেন এবং কতটা খারাপ লাগার মধ্যে ছিলেন, যার জন্যই বেছে নিয়েছেন এই আত্মহননের পথ। ডেফিনেটলি এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে এই ভিডিওটি আমাদের মন ছুঁয়ে গেছে এবং অত্যন্ত যন্ত্রণাদায়ক। কিন্তু তার সঙ্গেই আমার একটা কথা বারবার মনে আসছে, এই যে অতুল সুভাষের যে ভিডিওটা, তার যে সার বক্তব্য, সেই সার বক্তব্য শুধুই কি একটি মানুষের, নাকি না বহু মানুষের জীবনে এরকম ঘটনা ঘটেছে এবং ঘটে চলছে প্রতিনিয়ত। হয়তো অনেক মানুষ, মহিলা হোক পুরুষ হোক, আমি কোনো রকম ভেদাভেদ করছি না, অনেক মানুষ হয়তো এই অতুলজির থেকেও অনেক বেশি যন্ত্রণায় আছেন, এবং এই যন্ত্রণায় থাকার পরও তারা তাদের নিত্যদিনের কর্ম চালিয়ে যাচ্ছেন, তাদের প্রফেশন মেনটেন করছেন, তাদের ফ্যামিলির প্রতি যে ডিউটি সেটা মেনটেন করছেন, কিন্তু তারপরও তারা কিন্তু আত্মহননের পথ বেছে নিচ্ছেন না। তারা প্রতিদিনের লড়াইটা প্রতিদিনের মতো করে লড়ছেন, তাদের নিজেদের মতো করে লড়ছেন। আসল কথা কি জানো, এই মন খারাপ বলো, ডিপ্রেশন বলো, অপমান বলো, অসম্মান বলো, এগুলো কোনোটাই কিন্তু মাপা যায় না। সেইটাই হচ্ছে সব থেকে সর্বনাশের জায়গা। তার মাপ কিন্তু কোনোভাবেই করা যায় না। বলা যায় না যে অতুলজি বেশি কষ্টে ছিলেন, নাকি না আমার পাশের এক্স বেশি কষ্টতে আছেন, না ওয়াই বেশি কষ্টতে আছেন। সেই জন্য ওভাবে বোধহয় ভেদাভেদ করা যায় না কার কষ্ট বা কার যন্ত্রণা বেশি। কিন্তু আমার কাছে একটা প্রশ্ন আবার আসছে যে তাহলে কি মানুষকে
মানে মৃত্যুবরণ করে আত্মহননের পথ বেছে নিয়ে কি প্রমাণ করতে হবে যে আমি কষ্টে আছি? আমি কথাগুলো তোমাদের বলছি তার জন্য কিন্তু এমন নয় যে আমার কোনো কষ্ট নেই। আচ্ছা বলো তো, আমাদের এই আরজিকরের অভয়ার মৃত্যু, সেটা কি আমরা এখনো মেনে নিতে পেরেছি? তাকে কতটা যন্ত্রণা ভোগ করতে হয়েছিল। ওইভাবে যার মৃত্যু হয় তাকে তার বেশ কিছুদিন আগের থেকে কি পরিমাণ অসম্মান এবং কষ্ট সহ্য করতে হয়েছিল। অভয়ের মৃত্যুকে আমরা ভুলতে পারবো? এছাড়া বহু বহু মানুষের উদাহরণ আছে যারা প্রতিনিয়ত এই যন্ত্রণাকে বহন করে চলেছেন। আর আমরা কি করছি বলতো? মানে বেশিরভাগ যারা ইউটিউবার, মানে যারা নিজেদের কন্টেন্ট ক্রিয়েটার বলেন, দে আর নট কন্টেন্ট ক্রিয়েটার, নট এট অল। কিন্তু ইউটিউবে তারা কাজ করছেন, তারা কিন্তু এই অতুল সুভাষের ভিডিওটাকে ডাউনলোড করে ব্যবসা করছেন। তারা ভাবছেন যে কে কার কত ভিউজ আসবে এবং তার থেকে ইউটিউব থেকে তারা কতটা ইনকাম করতে পারবে, বা ফেসবুক থেকে বা সোশ্যাল মিডিয়া থেকে কে কতটা পাবলিসিটি পাবে, পপুলারিটি পাবে, এই ভাবনা চলছে। আর একটা নতুন শ্রেণীর আবির্ভাব হয়েছে, যে শ্রেণীটা হচ্ছে বলে যে তারা নাকি মেল পার্সনদের অধিকার নিয়ে কাজ করে। আচ্ছা, যন্ত্রণায় যখন একটা মানুষ থাকে সেখানে কি কোনো রকম জেন্ডারের ভাগাভাগি করা যেতে পারে? তোমরাই বলো যে তোমরা যে সোসাইটিতে মেশো, বা তোমাদের যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে, যে সমস্ত মহিলাদের জন্য আমি বলছি, যে সমস্ত মহিলাদের পুরুষ বন্ধু বান্ধব রয়েছে, তাদের তোমরা দেখো না যে প্রতিনিয়ত তাদের মধ্যে, মানে সবারই কথা আমি ডেফিনেটলি বলছি না, জেনারেলাইজ করাটা তোমরা বন্ধ করে দাও। কিন্তু বেশ কিছু পুরুষ এরকম আছে যারা কিন্তু প্রতিনিয়ত তাদের স্ত্রী বা তাদের ইনলজের দ্বারা মানে খুব একটা প্রেশারাইজড হয়ে রয়েছে। এবং অনেক সময় এরকমও আমি দেখেছি যে তারা কিন্তু প্রাণ ভয় মিথ্যা কথা বলছেন। অনেকে আবার নিজেদের কত ইনকাম সেটাও অনেক সময় লুকিয়ে রাখেন, কারণ তার স্ত্রী সমানে ডিমান্ড করতে থাকেন তার কাছে যে আমাকে এটা দাও, ওটা দাও, সেটা দাও। এটা তো গেল কোনো একজন মহিলার তার যে ফ্রেন্ড সার্কেলে যে সমস্ত মেল পার্সন রয়েছে তাদের নিয়ে কথা। এবার আমি কোনো মেল পার্সনকে জিজ্ঞেস করব, এমন কোনো পুরুষও মানে তার যে সমস্ত বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে এরকম মহিলাকে কি তারা দেখে না যে প্রতিনিয়ত যে শ্বশুরবাড়ির দ্বারা অত্যাচারিত হচ্ছে, বা হাজবেন্ডের দ্বারা অত্যাচারিত হচ্ছে, বা প্রতি মুহূর্তে তার কাছেও ডিমান্ড করা হচ্ছে বিভিন্ন রকম জিনিসপত্র, এবং মানসিকভাবে অত্যাচারিত। মহিলা বলো পুরুষ বলো, তারা প্রত্যেকেই কিন্তু, সবাই নয়, ডেফিনেটলি সবাই নয়, কিন্তু কিছু পুরুষ বা মহিলা আমাদের সমাজে তারা কিন্তু দুপক্ষই যথেষ্ট মানসিকভাবে অত্যাচারিত হয়ে থাকে, যেটার কিন্তু সংখ্যা গণনা করা যায় না। এবং সে কতটা মানসিকভাবে বিপর্যস্ত সেটা মাপাও যায় না। এই যে যারা মেল মানে পার্সনদের নিয়ে, মানে মেল রাইট নিয়ে যারা কাজ করছেন বলে দাবি করছেন, তারা সবসময় ফিমেলদের তুচ্ছ তাচ্ছিল্য করছেন এবং তারা বলছেন যে মহিলারা খারাপ, এবং যারা ফিমেলদের নিয়ে কাজ করছেন তারা বলছেন মেলরা খারাপ। তাহলে আমরা কি করছি? এখানে একটা ডিসক্রিমিনেশন তৈরি হচ্ছে, এবং তৈরি হয়ে বারবার আমরা ওই একই কথা বলছি যে মেল বলছে ফিমেল খারাপ, ফিমেল বলছে মেল খারাপ। এই একটা যুদ্ধে আমরা জড়িয়ে পড়ছি, এবং তার থেকে যারা লাভবান হচ্ছে তারা হচ্ছে যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, তারা কন্টেন্ট দিয়ে তারা মানে নাম কিনছে। কিন্তু আমার মনে হয় এখন আমাদের সময় এসেছে। ওয়েক আপ মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েক আপ, জেগে ওঠো। তোমরা সে সমস্ত মানুষের পাশে দাঁড়াও, সে মহিলা হোক বা পুরুষ হোক, যারা অত্যাচারিত, শুধু ফিজিক্যালি নয়, মেন্টালিও। জানো, আমার মনে হয় যে ফিজিক্যাল অত্যাচার একটা লেভেল পর্যন্ত মেনে নেওয়া যায়, কিন্তু মানসিক অত্যাচার মেনে নেওয়া ভীষণ 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 কঠিন। আমার মনে হয় যারা এই ভিডিওটা শুনছো তাদের মধ্যে প্রত্যেকেই কখনো না কখনো, কোনো না কোনো ভাবে মানসিকভাবে অত্যাচারিত হয়েছো, এবং তারা বুঝতে পারছো যে কতটা পরিমাণ তারা যন্ত্রণা পায়। সেখানে মহিলা পুরুষ ভেদাভেদ করো না, এরকম ভাবে কখনোই বলো না যে মহিলারা বেশি অত্যাচারিত বা পুরুষরা অত্যাচারিত। আমাদের সোসাইটির
কিছু মানুষ সেই কথা ডেফিনেটলি বলে থাকেন। আসল কথা কি জানো, এই সমস্ত কথা না বললে নিউজগুলো বিক্রি হবে না, ইউটিউবের চ্যানেলগুলো চলবে না, আর কন্ট্রোভার্সি ক্রিয়েট করা হবে না। কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েট করে যদি এই সমস্যাটা সমাধান করা যেত, তাহলে আমার মনে হয় চলো কন্ট্রোভার্সি ক্রিয়েট করি, আমরা সবাই মিলে করি। কিন্তু না, কন্ট্রোভার্সি ক্রিয়েট করে কিন্তু এই সমস্যার সমাধান করা যাবে না। তার থেকে আমরা যদি সেই সমস্ত মানুষগুলোর সঙ্গে থাকি, পাশে থাকি, তাহলে আমার মনে হয় কিছুটা সমস্যার সমাধান তো ডেফিনেটলি হবে। আসল কথা কি জানো, সমাজ সংস্কারের দরকার এখন। সমাজকে নতুন করে গড়ে তোলার প্রয়োজনীয়তা রয়েছে, এবং যেটা আমরাই করতে পারি। দোষাদোষি না করে আমরা এগিয়ে আসি পরস্পরকে সাহায্য করার জন্য। যে সমস্ত পুরুষরা অত্যাচারিত, তার স্ত্রী বলো বা তার স্ত্রীর ফ্যামিলির দ্বারা, বা যে সমস্ত মহিলারা অত্যাচারিত তার হাজবেন্ড বা হাজবেন্ডের ফ্যামিলির দ্বারা, তাদেরকে আমরা কিছুটা হলেও প্রোটেক্ট করার চেষ্টা করতে পারি বই কি। তোমাদের কি মতামত? আমার তো মনে হয় পারি। জীবনের কিছু কিছু পোর্শন মানুষের অলওয়েজ ব্ল্যাক থাকে, কিন্তু তার জন্য কোনোদিনই আত্মহননের পথ বেছে নেওয়াটা সঠিক বলে আমার অন্তত মনে হয় না। তুমি 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 তোমরা কি কেউ বলতে পারো যে তোমাদের জীবন একেবারে স্মুথলি চলছে? না, আমি কখনোই অতুলজির ভিডিওটাকে বা তার যন্ত্রণাকে ছোট করছি না, তার জন্য আমি ডেফিনেটলি সমব্যথী। কিন্তু বলতে পারো এই অতুলজির মা, বাবা, সন্তান, ভাই, তাদের কি দোষ ছিল? তাদের তো কোনো দোষ ছিল না। অতুলজি ভাবলেন যে আমি বোধহয় তাদের মুক্তি দেব যন্ত্রণা থেকে। কিন্তু আমার মনে হয় তোমরা অনেকেই তার মায়ের যে সাংঘাতিক যন্ত্রণা, সেটা যতবারই মানে নিউজে বিভিন্ন জায়গায় দেখানো হচ্ছে, ততবারই মনে হচ্ছে যে তার যে সন্তান হারার ব্যথা, সেটা কোনোভাবেই কি বলবো, মানে সত্যি আমার কোনো বলার ভাষা নেই, নাথিং টু সে। আর একটা ব্যাপারে তোমাদের সঙ্গে বলার আছে, যেটা হচ্ছে আমাদের এই জুডিশিয়ারি সিস্টেম, ইন্ডিয়ান জুডিশিয়ারি সিস্টেম। কি আর বলবো, আমাদের মতো সাধারণ মানুষ জুডিশিয়ারি সিস্টেমের ওপরই কিন্তু ভরসা রাখে। আমরা যখন অনেক সময় বলতে শুনি কোনো কোনো মানুষকে, চল দেখে নেবো তোকে, কোর্টে দেখে নেবো তোকে, তখন আর পক্ষ সেই একই কথা বলে, ঠিক আছে চল কোর্টে দেখে নেবো। কারণ আমরা জানি যে আইন নিরপেক্ষ, আইন কিন্তু কিছুটা পরিমাণে নিরপেক্ষই। আমরা কখনো কিন্তু বলতে পারি না আইন কোনো পক্ষপাতিত্ব করছে। কিন্তু আইনকে নিয়ে যারা নাড়াচাড়া করছেন, মানে লয়ার বলুন বা জাজ বলুন, ম্যাজিস্ট্রেট বলুন, তারাই তো আইনকে নিয়ে নাড়াচাড়া করছেন। তাদের কাছ থেকেই কিন্তু এই ব্যথাটা আমরা পাই। এবং এখন আমরা যেটা দেখি সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট থেকে কিছু লাইভ টেলিকাস্ট ডেফিনেটলি দেখি। আমি জানি না তোমাদের কতজনের লোয়ার কোর্ট সম্পর্কে ধারণা আছে, মানে ম্যাজিস্ট্রেটের যে লোয়ার কোর্টগুলো আর কি, ম্যাজিস্ট্রেটের কোর্ট বলো, যে সমস্ত কোর্টগুলোতে এই সমস্ত ডোমেস্টিক ভায়োলেন্স বা এই সমস্ত সেপারেশনের মামলা এগুলো যেগুলো চলে, সেগুলোতে ক্যামেরা প্রহিবিটেড। জানো কি লজ্জার কথা, সেখানে ঠিক যেখানে বিচারক বসে থাকেন, ঠিক তার নিচেই বসে থাকেন হচ্ছে মানে যিনি বসে থাকেন আর কি, মুহুরি বলা যেতে পারে তাকে, আমরা তাকে মুহুরি বলি। তারা কিন্তু সেখানে ডেট দেওয়ার জন্য, এবং কারোর হয়তো তাড়াতাড়ি দরকার ডেট, অথবা কারোর দেরি করে ডেট দরকার, বা কারোর টাইমেই দরকার, ঠিক যে টাইমেই হবে, 10 টাকা থেকে 1000 টাকা যে কোনো পরিমাণ টাকা তাদের কাছ থেকে নেওয়া হয়, যেটা অতুলজি তার ভিডিওতে বলে গেছেন। আমি নিজে চোখে দেখেছি এবং বহু দিন ধরে সেটা আমি সহ্যও করেছি। যাই হোক, সেই প্রসঙ্গে আর যাচ্ছি না, আমি কিন্তু না দেখে বলছি না। এই ইন্ডিয়ান জুডিশিয়ারি সিস্টেমের এই কালো সাইডটা আমরা যদি দেখি, তাহলে সত্যি মানুষের মনে ফ্রাস্ট্রেশন আসাটাই খুব স্বাভাবিক। কিন্তু
তারপরেও বলবো, আত্মহননের পথ কখনোই বেছে নেওয়ার কোনোভাবেই কোনো যুক্তি নেই। আমি জানি মানুষের জীবনের এমন একটা পরিস্থিতি আসে যখন সে মনে করে আত্মহননটাই বোধহয় একমাত্র রাস্তা বেঁচে থাকার, মানে নিজেকে শেষ করে দেওয়া, নিজেকে শেষ করে বেঁচে থাকা। ওই যে বেঁচে থাকা মানে, ওই বেঁচে থাকা মানে নিজেকে আর না রাখা, এটাই আমি বলতে চাইছি। যাই হোক, জানি না কথাগুলো বড্ড বেশি এলোমেলো হয়ে গেল হয়তো। আসল কথা, মাঝে মাঝে মনে হয় কি জানো, নিজেদের কষ্টটাকে প্রকাশ করার জন্য একমাত্র বোধহয় আত্মহননের পথই বেছে নিলে সেই কষ্টটা এস্টাবলিশ হয়। যারা আত্মহননের পথ বেছে নেয় না, অথবা যাদের অভয়ার মতো চলে যেতে হয় না, তারা বোধহয় কোনো রকম কোনো কষ্ট বা দুঃখ ফেস করছে না। কি বলবো আর, সত্যি মানে আজকে কথাগুলো বড্ড এলোমেলো হয়ে গেল। আসল কথা কি জানো, আমাদের পাশের বাড়িতে যে ভদ্রলোকটি থাকেন, প্রত্যেক দিন সকালবেলা যাকে বাজার করতে যেতে হয়, এবং প্রতি মুহূর্তে আমরা জানলায় কান পাতলেই শুনতে পাই যে সে ভদ্রলোককে তার স্ত্রী কিভাবে প্রতি মুহূর্তে সাপান্ত করছেন, এবং ভালো করে বাজার করে আনোনি, যেটা আমি বলেছিলাম সেটা করতে পারোনি, তুমি কিছুই পারো না, এই কথাগুলো বলে চলেছে। অথবা আমাদের ঠিক মামার বাড়ির পাশের একটি বাড়িতে একটি মহিলা সমানে অত্যাচারিত হচ্ছেন তার শাশুড়ির দ্বারা বা স্বামীর দ্বারা, এবং শীতকালে অনেক রাত্রে তাদের অনেকটা জল ঘেটে বাসনগুলো মাজতে হয়, বা অনেকটা কষ্ট করে তাদের ঘরদোর পরিষ্কার করতে হয়। তার শরীর হয়তো খুব একটা ভালো নেই, জ্বর হয়েছে, তবুও কিন্তু তাকে জল ঘাটার কাজগুলো করতে হয়। এই ঘটনাগুলো আমরা দেখি না, এই ঘটনাগুলো আমরা নজরআন্দাজ করে যাই। আমরা সেই ঘটনাটাই দেখি যেই ঘটনাটা আমাদের সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু বিচার কি পায় সেগুলো? অভয়ার বিচার আজও আধা আধুরা। আমি জানি না আতুলজি কতটা বিচার পাবেন, তার আত্মা শান্তি পাবে কিনা সত্যি আমার জানা নেই। এবং আমাদের চারিপাশে যে সমস্ত পুরুষ বলো মহিলা বলো প্রতি মুহূর্তে যন্ত্রণা অনুভব করছেন, কষ্ট অনুভব করছেন, তাদের কষ্টে মলম লাগানোর জন্য মানুষ পাওয়া যায় না। যাই হোক, মানুষের দুঃখে কষ্টে এবং এই যন্ত্রণার সময় পাশে থাকতে পারাটাই হচ্ছে মনুষ্যত্বের লক্ষণ। সত্যি আমি জানি না যে আজকে যে সমস্ত কথাবার্তা তোমাদের সাথে আলোচনা করলাম বা মনের ভাবনাটা তোমাদের কাছে প্রকাশ করলাম, এটা কতটা আলোচনা হলো বা কতটা সমালোচনা হলো বা কতটা ভাবনা প্রকাশ হলো সেটা তোমরাই বলবে। আর তোমাদের কাছে অনুরোধ রাখবো, তোমরা তোমাদের কষ্টের কথা জানাও, তোমরা তোমাদের যন্ত্রণার কথা লিখতেও পারো, নাও লিখতে পারো, কিন্তু আত্মহননের পথ বেছে নেওয়া কিন্তু সঠিক নয়। যাই হোক, তোমাদের কাছে অনুরোধ যে তোমাদের পাশের বাড়ির যে মানুষটি রয়েছে তিনি যদি কষ্ট থাকেন, বা তোমাদের ঘরের মানুষটি যদি কষ্ট থাকেন, তাদের সঙ্গে যন্ত্রণায় মলম লাগালেই মানে অন্তত চেষ্টা যদি করতে পারি আমরা, আমার মনে হয় সেটাই আমাদের মনুষ্যত্বের লক্ষণ। জেগে উঠো বন্ধুরা, ওয়েক আপ মাই ডিয়ার ফ্রেন্ডস।